স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছো তোমরা? জি স্যার, আপনি ভালো আছেন? এই যে আছি আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আমরা গত ক্লাসে কি পড়িয়েছিলাম মনে আছে? আমরা লাস্ট ক্লাসে কি পড়িয়েছিলাম মনে আছে তোমাদের? তুমি সবাই আছো? স্যার আছি। গত ক্লাসে আমরা কি পড়িয়েছিলাম? স্যার মনে করতে পারতেছি না। মনে করতে পারতেছ না? কি জন্য কথা? আচ্ছা ঠিক আছে। স্যার হ্যালো স্যার, হ্যাঁ বলো। চ্যাপ্টার 4 এর লেকচার 6 স্যার। লেকচার 6 পড়িয়েছিলাম। হুম। ওইভাবে চিন্তা করলে হবে না, টপিকটা মনে আছে কিনা। তোমরা খাতায় কি লেকচার লেখো না তো, না? আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা দেখি। আমি কি কোনো কোশ্চেন করছিলাম বা তোমরা আনসার দিচ্ছিলে এরকম কিছু? আচ্ছা এনিহাও সমস্যা নেই। তো মেনলি যেটা আমাদের দরকার সেটা হচ্ছে যে তোমাদের যা আমরা স্যার পড়াচ্ছি সিকিউ মনে পড়াইতেছিলেন। তোমরা যে জিনিসগুলো পড়াচ্ছি এই জিনিসগুলো তোমাদের পারফেক্টলি বুঝতে হবে। হ্যাঁ, খুবই ভালোভাবে বুঝতে হবে এবং কোনোভাবেই যেন এটা কোনো কিছু না বোঝার থাকে। হ্যাঁ, এই বিষয়টা নিশ্চিত করা। ওকে, তো এটা একটা বিষয়। আমি এই আলোচনা মোটামুটি ভাবে আলোচনা শেষ করার পরে আবার একটু রিভিশন করব। তোমাদের পড়া থাকবে, এক একদিন এক এক লেকচার তোমাদের ইয়ে করতে হবে। হ্যাঁ, তোমরা পড়বা ভালো করে, বাসার পরের দিন ক্লাসে সেটা পরীক্ষা দিবা। আমি তোমাদের কোশ্চেন করবো, আনসার দিবা। ঠিক আছে, এভাবেই তোমাদের পুরো চ্যাপ্টারটা মোটামুটি একটা নফদর্পণে নিয়ে আসতে হবে ইনশাআল্লাহ। ঠিক আছে, ওকে। তো আজকে আমরা ঠিক আছে আমাদের সৃজনশীল কোশ্চেন নিয়ে আমরা আলোচনা করব, সিকিউ কোশ্চেন নিয়ে। তো একটা সিকিউ কোশ্চেন আমি এখানে উপস্থাপন করেছি, যেটার আনসারটাও আমি এখানে লিখে দিয়েছি কিভাবে আনসারটা লিখতে হবে, এবং বাকি তিনটা সিকিউ কোশ্চেন আমি দিয়েছি, মানে উদ্দীপক দিয়ে দিয়েছি, এবং সেটার আনসারটা তোমাদেরকে তৈরি করতে হবে, এবং সেটা নেক্সট ক্লাসে কিন্তু এটা তোমাদের কাজ থাকবে। কথা বুঝতে পারছো? নেক্সট ক্লাসে এই তিনটা সিকিউ তুমি ইয়ে করবে, তৈরি করে এটা ক্লাসে এটা উপস্থাপন করবে, আমরা সেটা তোমাদের কাছ থেকে জানবো কে কি লিখছো না লিখছো ইত্যাদি। তো আজকে আমরা একটা সিকিউ কোশ্চেন, যেটা আমরা দেখো স্ক্রিনে দেখতে পাচ্ছ, নিশ্চয়ই স্ক্রিনে দেখা যাচ্ছে। জি স্যার। ওকে, তো এখন এই সিকিউটা আমরা মূলত প্রথমে আলোচনা করব, এবং এটার আনসারটা কিভাবে তৈরি করা হয়েছে সেটা দেখাবো। তারপরে
বাকি 3টা সিকিউ যেটা তোমাদেরকে দিয়েছি আমি বাসার কাজের জন্য, সেই 3টা কোশ্চেনে একটু হিন্টস দিয়ে দেবো আর কি, একটু বুঝিয়ে দেবো যাতে তোমাদের বাসায় তৈরি করতে সুবিধা হয়। ওকে, তো একটু দেখো এখানে প্রথম সিকিউটা একটু খেয়াল করো। কেসি কলেজের শরীফ স্যার ক্লাসে বিপণন বিষয়টি পড়ান। তিনি বিপণন মিশ্রণের উপর লেকচার দিয়ে ছাত্রছাত্রীদের বিষয়টি ভালোভাবে বুঝিয়ে দিলেন। পরের দিন ক্লাসে বিপণন মিশ্রণের উপাদান সম্পর্কে প্রশ্ন জিজ্ঞাসা করলে এক ছাত্র বলল, পণ্য মূল্য, স্থান এবং পেশা হলো বিপণন মিশ্রণের উপাদান। স্যার বললেন, উত্তরটি সঠিক হলো না। আমি আবার পড়ছি, একটু খেয়াল করো। কেসি কলেজের শরীফ স্যার ক্লাসে বিপণন বিষয়টি পড়ান। তিনি বিপণন মিশ্রণের উপর লেকচার দিয়ে ছাত্রছাত্রীদের বিষয়টি ভালোভাবে বুঝিয়ে দিলেন। পরের দিন ক্লাসে বিপণন মিশ্রণের উপাদান সম্পর্কে প্রশ্ন জিজ্ঞাসা করলে এক ছাত্র বলল, পণ্য মূল্য, স্থান এবং পেশা হলো বিপণন মিশ্রণের উপাদান। স্যার বললেন, উত্তরটি সঠিক হলো না। তো ক নম্বর দেখো কোশ্চেনটা কি, বাজার বিভাজন কি, মরক্করণ কিভাবে মরক্করণ কিভাবে বিপণনে সহায়তা করে ব্যাখ্যা করো। উদ্দীপকে উল্লেখিত ছাত্রটি বিপণন মিশ্রণে কোন উপাদানের ক্ষেত্রে ভুল করেছিল সেটা ব্যাখ্যা করো। আর খ নম্বর কোশ্চেনটা হচ্ছে, সেদিন ক্লাসে শরীফ স্যার যে বিষয়টি নিয়ে আলোচনা করলেন বিপণনে তার গুরুত্ব মূল্যায়ন করো। স্টুডেন্ট, কি তোমরা কোশ্চেন গুলো কি বুঝতে পারছো? জি স্যার। ওকে, তাহলে একটু বলো তো দেখি, বাজার বিভাজন কি, বাজার বিভাজন কাকে বলে? অর্ধেন্দু বলতো, বাজার বিভাজন কাকে বলে? বাজার বিভাজন কাকে বলে? বুঝতে পারবে? একটু মনে করে নিস, একটু মনে করে নিস একটু। কামাল হোসেন? না স্যার পারবো না স্যার, বল। পারবে না। কামাল? না স্যার ভাই। এটার তো বেসিক জিনিসটাই তো চ্যাপ্টার মার্কেট সেগমেন্টেশন, বাজার বিভক্তিকরণ। তো বাজার বিভক্তিকরণ কাকে বলে, বাজার বিভাজন কাকে বলে, এটা না পারলে তো দুঃখজনক। আচ্ছা, ইস্তেহাক বলো। স্যার, ইস্তেহাক। গ্রাহকের চাহিদা বাজার শনাক্ত করা স্যার। হ্যাঁ, বুঝি নাই। গ্রাহকের চাহিদাগুলো শনাক্ত করা। না রে বাবা, বাজার বিভাজন, বিভাজন মানে বুঝো তো? বিভাজন মানে ভাগ হচ্ছে করে ভাগ দাও স্যার। করা, বিভক্ত করা। ক্রেতাদের প্রয়োজন অনুসারে যারা বিপণন করে এই টাইপের কিছু একটা হবে স্যার। ক্রেতাদের হ্যাঁ। সাধারণ প্রয়োজন অনুসারে বা যারা বিপণনের এই টাইপের কিছু একটা, সংখ্যাটা মনে পড়তেছে না স্যার আমার। মনে পড়তেছে না? আচ্ছা শোনো, এটা খুবই সিম্পল একটা বিষয়। আচ্ছা, আজমাইন বলো। আজমাইন। স্যার বই দিকে কই দি স্যার। হ্যাঁ, বুঝি নাই। স্যার বাজার বিভাজন হচ্ছে স্যার বাজারের স্যার যে বৈশিষ্ট্য প্রয়োজন আছে স্যার এগুলো দেখে স্যার বাজারের যে ক্রেতা আছে স্যার ক্রেতাগুলো স্যার ছোট ছোট দলে ভাগ করা। আচ্ছা, ঠিক আছে, মোটামুটি হইছে। গণনার ভাগ করা তো একই স্যার। আমি তো সিমিলারই বলছিলাম স্যার। কি বলছো তুমি? ইস্তেহাক কি বলছো? স্যার আমি শনাক্তকরণ বলছিলাম, যে গ্রাহকের চাহিদা অনুযায়ী বাজার শনাক্তকরণ। আচ্ছা, এখন সিমিলার কাইন্ড অফ ভাগ করা।
বাজার শনাক্তকরণ। এখন বাজার কি সেটা তো তোমাকে বুঝাইতে হবে আগে। হ্যাঁ, বাজার বিভাজন। এখন বাজার বলতে যে ক্রেতা, এই জিনিসটা তোমাকে বুঝতে হবে। হ্যাঁ, ক্রেতাদেরকে মিন করা হচ্ছে, ক্রেতাদের বৈশিষ্ট্য অনুযায়ী। গ্রাহক, ক্রেতার গ্রাহক। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, ক্রেতা বা গ্রাহকদের বৈশিষ্ট্য অনুযায়ী, বুঝতে পারছো? তাদেরকে সমজাতীয়তার ভিত্তিতে, ভালো করে খেয়াল করো, সমজাতীয়তার ভিত্তিতে যখন ভিন্ন ভিন্ন ভাগে বিভক্ত করা হবে তখনই তাকে আমরা বাজার বিভাজন বলবো। তার মানে একটু খেয়াল করো যে ক্রেতা বা গ্রাহকদের বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে সমজাতীয় বৈশিষ্ট্যের আলোকে সমজাতীয়তার ভিত্তিতে, ভালো করে খেয়াল করো, সমজাতীয়তা। সমজাতীয়তা শব্দটার অর্থ কি বুঝতে পারছো এখানে? সমজাতীয়তা মানে কি? সমান, একই জাতীয় স্যার। হ্যাঁ, মানে যাদেরকে তুমি একটা ভাগে ভাগ করছো তাদেরকে তাদের বৈশিষ্ট্যগুলো সবার সেম হবে। হ্যাঁ, এই ভিত্তিতে মনে করো অন্য একটা ভাগে যাদেরকে রাখছো তাদের বৈশিষ্ট্য সেম, আরেকটা ভাগে যাদেরকে রাখা হচ্ছে তাদের বৈশিষ্ট্য সেম, অন্য আরেকটা ভাগে যাদেরকে রাখা হচ্ছে তাদের বৈশিষ্ট্য সেম। মানে সমজাতীয় বৈশিষ্ট্যের ভিত্তিতে তাদেরকে ভিন্ন ভিন্ন ভাগে বিভক্ত করা। কি বুঝতে পারছো? যেমন ধরো তোমরা এই মুহূর্তে 10 জন স্টুডেন্ট তোমরা ক্লাসে আসো, তো এখন কিছু বৈশিষ্ট্যের আলোকে আমি 10 জনকে হয়তো 3টা বা 4টা ভাগে ভাগ করে ফেললাম বা 5টা ভাগে ভাগ করে ফেললাম। তাহলে সেক্ষেত্রে দেখা গেল যে তোমাদের যাদের একদম সেম বৈশিষ্ট্য তাদের উপর ভিত্তি করে আমরা তোমাদেরকে আলাদা আলাদা ভাগে ভাগ করলাম। বুঝতে পারছো? সেটা হতে পারে হাইটের দিক থেকে, সেটা হতে পারে গায়ের রঙের দিক থেকে, সেটা হতে পারে তোমার ওয়েটের ভিত্তিতে। হ্যাঁ, এরকম বিভিন্ন কারণে, মানে বিভিন্ন বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে যারা সমান সেম তাদেরকে আলাদা আলাদা এক একটা ভাগে আমরা ভাগ করলাম। এভাবে কয়েকটা ছোট ছোট ভাগে বিভক্ত করার যে বিষয়, এটাই হচ্ছে বাজার বিভাজন বা বাজার বিভক্তিকরণ। কি বুঝতে পারছো সবাই? জি স্যার, বুঝতে পারছি। ওকে, আচ্ছা, এবার চলে আসো মরককরণ কিভাবে বিপণনে সহায়তা করে ব্যাখ্যা করো। মরককরণ মানে তো বুঝতে পারছো, মরককরণ মানে হচ্ছে হ্যাঁ স্যার, প্যাকেজিং করা স্যার। প্যাকেজিং করা। ওকে, তো প্যাকেজিংটা কিভাবে মার্কেটিং এর কাজে সহায়তা করে, বিপণনের স্যার কাজে? বলবো স্যার? হ্যাঁ বলো একটু। স্যার সুন্দরভাবে যদি স্যার প্যাকেজিং করা হয় তাহলে স্যার ক্রেতার চাহিদা স্যার আকর্ষণ করা যাবে। মানে যত একটা পণ্যকে স্যার যত সুন্দরভাবে স্যার প্যাকেজিং করা হবে, ক্রেতার চাহিদা স্যার মানে ক্রেতার আকর্ষণ তত বাড়বে এবং সে পণ্যটির প্রতি তার একটি আকর্ষণ মানে কেনার একটা ইচ্ছা হবে স্যার, যে সে পণ্যটা কিনবে। মানে হ্যাঁ প্যাকেজিং দেখেই, মানে প্যাকেজিং দেখেই তাকে মানে মুগ্ধ করার একটা মানে একটা চেষ্টা। হ্যাঁ, ঠিক আছে, এটা একটা অন্যতম কারণ। আরেকটা গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে যে যখন পণ্যটি বিপণন করা হয়, মার্কেটিং করা হয়, বুঝতে পারছো, তখন যেটা হয় সেটা হচ্ছে যে পণ্যটি ধরো এক জায়গা থেকে আরেক জায়গায় ট্রান্সফার করতে হয়, স্থানান্তর করতে হয়। তো স্থানান্তরের সময় যাতে পণ্যটি কোনোভাবে নষ্ট না গুণাগুণ হয়, ভালো থাকে তার জন্য প্যাকেজ। গুণাগুণ অক্ষুণ্ণ থাকে যাতে, বা কোনো কারণে যেন তা সে নষ্ট না হয়ে যায়, ভেঙে না যায়, তাই না? তো এটাও একটা অন্যতম কারণ প্যাকেজিং করা। বুঝতে পারছো? প্যাকেজিং একদিকে যেমন পণ্যটাকে আকর্ষণীয় করে ক্রেতাদের সামনে উপস্থাপন করা, অন্যদিকে দেখা যাচ্ছে যে পণ্যটি এক স্থান থেকে অন্য স্থানে স্থানান্তরের সময় যেন পণ্যটির গুণাগুণ কোনোভাবেই বিপন্ন না হয়, পণ্যটির মান যাতে কোনোভাবেই নষ্ট না হয়ে যায়, বা পণ্যটি কোনোভাবে ডিফেক্ট না হয়ে যায়, ভেঙে না যায়। হ্যাঁ, এই সমস্ত কারণে বেসিক্যালি পণ্যের প্যাকেজিং করা হয়ে থাকে। তো সুতরাং আমরা বলতেই পারি যে পণ্যের বিপণনের ক্ষেত্রে মরককরণ বা প্যাকেজিং খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, তাই না? এটা আমরা বলতেই পারি। তো এটাই জাস্ট এক্সপ্লেন করতে হবে এভাবে। দেন এরপরে দেখো, উদ্দীপকে উল্লেখিত ছাত্রটি বিপণন মিশ্রণের কোন উপাদানের ক্ষেত্রে ভুল করেছিল, ব্যাখ্যা করো। উদ্দীপকে উল্লেখিত ছাত্রটি, এখানে উদ্দীপকে যে ছাত্রকে কোশ্চেন করা হয়েছিল, হ্যাঁ, যে বিপণনের মিশ্রণগুলো ও বিপণনের উপাদানগুলো বলো, তো সে কোন উপাদানের ক্ষেত্রে ভুল করেছিল? হ্যাঁ, পেশা, কারণ পেশা। পণ্য মূল্য পণ্য মূল্য এবং পণ্য মূল্য স্থান এবং প্রসার হবে হচ্ছে বিপণনের উপাদান, তাই না? কিন্তু সে বলেছিল কি, পেশা বলেছিল, প্রসারের জায়গায় পেশা বলেছিল। এটাই হচ্ছে সে ভুল করেছিল, তাই না? আচ্ছা স্যার। হ্যাঁ স্যার। আর
এটা একটা অন্যতম বিষয়। আর এটা কিভাবে লিখতে হবে সেটা বলে দিচ্ছি আমি। জাস্ট আমরা আনসারটা আমরা আইডেন্টিফাই করার চেষ্টা করছি এটা দেখে। আর সেদিন ক্লাসে শরীফ স্যার যে বিষয়টি নিয়ে আলোচনা করলেন, বিপণনে তার গুরুত্ব মূল্যায়ন করো। মার্কেটিং এর ক্ষেত্রে তার গুরুত্ব কি? কোন বিষয়টা নিয়ে আলোচনা করেছিল? বিপণন মিশ্রণের উপাদান নিয়ে, তাই না? তো মার্কেটিং এর ক্ষেত্রে এই বিপণন মিশ্রণের যে উপাদান, আর সেটার আসলে গুরুত্বটা কি, গুরুত্ব কতটুকু, সেটা আমাদেরকে মূল্যায়ন করতে হবে। এই যে প্রোডাক্ট, প্রাইস, প্লেস এন্ড প্রমোশন, মার্কেটিং এর ক্ষেত্রে এই 4টা উপাদানের এটির কি গুরুত্ব আছে কিনা? জি স্যার, অবশ্যই। অবশ্যই, তাই না? তার মানে দেখো, পণ্য, আমরা পণ্য ছাড়া তো বিপণনের কোনো কাজই নাই বলা যায়। কারণ আমরা পণ্য যদি না থাকে তাহলে তুমি কি নিয়ে মার্কেটিং করবে, তাই না? মার্কেটিং করার জন্য তোমার যে উপাদানটা দরকার সেটাই তো পণ্য, যেটাকে সামনে নিয়ে তুমি মার্কেটিং এর কার্যক্রম সম্পন্ন করবে, তাই না? তো সাপোর্ট প্রোডাক্ট হচ্ছে অন্যতম একটি উপাদান। তারপরে মূল্য, প্রাইস কিন্তু অ্যানাদার একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর। কেন? কারণ দাম হচ্ছে পণ্যের যে মূল্য, সেই মূল্যের উপর ডিপেন্ড করেই কিন্তু সবকিছু করা হয়। অর্থাৎ পণ্য তোমার ইয়ে করা। ডিপেন্ড করে হ্যাঁ, সরি স্যার, অ্যাডভার্টাইজমেন্ট মানে হচ্ছে বিপণনের যে মার্কেটিং, বিপণনের যে বাজেটিংটা থাকে স্যার, আমরা কি হ্যাঁ টাইপ বিপণন করি বা কি টাইপ মার্কেটিং, সেটা স্যার প্রোডাক্ট মূল্যের উপর ডিপেন্ড করে অনেকটা। হ্যাঁ হ্যাঁ, মানে এই কাজগুলোর উপরে অনেক সময় পণ্যের দাম নির্ভর করে। যেমন তুমি অ্যাডভার্টাইজিং এ যদি অনেক খরচ করে ফেলো, দেখা যাচ্ছে সেটার ইফেক্ট পড়ে কিন্তু পণ্যের দামের উপরে। কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে যে প্রোডাক্টটা কাস্টমারদের ক্রয় সীমার মধ্যে থাকছে কিনা, কাস্টমাররা কিনতে পারবে কিনা। কারণ কোনো উৎপাদনকারী কিন্তু লসে কিন্তু প্রোডাক্ট বিক্রি করবে না, এটা আমাদের খেয়াল রাখতে হবে। সে যত প্রোডাক্টের পিছনে খরচ করবে, প্রোডাক্টের দামের মাধ্যমে কিন্তু সে সেটা কালেকশন করে নিবে। বুঝতে পারছো? তার মানে প্রোডাক্টের দাম দেখো, যে আমরা যত কোটি কোটি টাকা কিন্তু উৎপাদনকারীরা বা যারা মার্কেটিং করে, তারা কিন্তু এই ইসের ক্ষেত্রে অ্যাডভার্টাইজিং এর ক্ষেত্রে কিন্তু অনেক কোটি কোটি টাকা ব্যয় করে। কিন্তু কোশ্চেন হচ্ছে এই টাকাটা যেটা ব্যয় করছে, এটা কিন্তু আলটিমেটলি সে কিন্তু প্রোডাক্টের মাধ্যমে সেটা উঠে নেয়। হ্যাঁ, প্রোডাক্টের দাম তখন বেড়ে যাবে। বুঝতে পারছো? এভাবে প্রোডাক্টের মাধ্যমেই সে কিন্তু ওই টাকাগুলো কালেকশন করবে ক্রেতাদের কাছে। আলটিমেটলি সব খরচই কিন্তু বহন করে ক্রেতারা, যেটা কিন্তু আমরা বুঝতে পারি না। এই যে যত আকর্ষণীয় অ্যাডভার্টাইজিং দেখো, প্রচার দেখো, পাবলিসিটি দেখো, এর পেছনে লাখ লাখ কোটি কোটি টাকা খরচ করা হয়। কিন্তু মাথায় রাখতে হবে এই টাকাগুলো কিন্তু আলটিমেটলি সাধারণ, আমাদের মতো সাধারণ ক্রেতাদের কাছ থেকেই কিন্তু এই টাকাগুলো যাবে, এই টাকাগুলো কিন্তু বেয়ার করা হবে। হ্যাঁ, তো এটা আমরা অনেক সময় বুঝতে পারি না। কিন্তু মানে এটা অনেক ইনডাইরেক্ট কস্ট, তো এই জন্য আমরা এটা বুঝতে পারি না। কারণ আমাদের কিভাবে আমাদের কাছ থেকে নিচ্ছে, যেমন ধরো ভ্যাট। হ্যাঁ, এই যে আমরা প্রত্যেকটা প্রোডাক্টের মাধ্যমে কিন্তু আমরা ভ্যাট দিই, কিন্তু আমরা অনেক সময় বুঝতে পারি না, কারণ এটা ইনডাইরেক্ট কস্ট তো। সরাসরি নেওয়া হয় না, অনেক সময় দেখা যাচ্ছে ইনডাইরেক্টলি নেওয়া হয়, ইনক্লুডিং ভ্যাট। তুমি একটা শার্ট কিনতে গেছো, 2000 টাকা দিয়ে একটা শার্ট কিনছো, হ্যাঁ, ওটার মধ্যে কিন্তু ভ্যাট ইনক্লুড করা আছে, যেটা তুমি কিন্তু বুঝতে পারছো না যে তুমি ভ্যাট দিচ্ছ। তুমি শার্ট কিনছো 2000 টাকা দিয়ে, এটাই মনে হবে, কিন্তু এর মধ্যে কিন্তু তুমি ভ্যাটও দিয়েছো। তো এইভাবে আমরা অনেক প্রোডাক্ট কিনি যার মাধ্যমে কিন্তু সরকারকে একটা ট্যাক্স দিই, হ্যাঁ, যেটা আমরা বুঝতে পারি না। তো এরকম আর কি। তো ঠিক একইভাবে মার্কেটিং এর ক্ষেত্রেও যে খরচগুলো হবে, মানে যা আমরা প্রাইস দিয়ে যে প্রোডাক্ট দিয়ে আমরা কিনবো, সেটা আলটিমেটলি আমাদের ওই যত খরচ হবে বিপণনের ক্ষেত্রে, সব খরচ কিন্তু আমাদের পণ্যের দামের মাধ্যমে, মূল্যের মাধ্যমে সে কালেকশন করবে। দেন এরপরে আসো স্থান। স্থান কি? স্থান হচ্ছে প্লেস, তাই না? প্লেস কিন্তু অ্যানাদার ইম্পর্টেন্ট ফ্যাক্টর। কারণ প্লেস হচ্ছে প্রোডাক্টের কোথায় আমি প্রোডাক্ট উপস্থাপন করব, কোথা থেকে কাস্টমার প্রোডাক্টটি ক্রয় করবে, এই বিষয়টাই কিন্তু এখানে ইয়ে করা হয়। বুঝতে পারছেন? তারপরে চলে আসো প্রসার। প্রসার প্রসার হচ্ছে প্রসার হচ্ছে মূলত অ্যানাদার ইম্পর্টেন্ট একটা এলিমেন্টস বিপণনের, যেটার অন্য 5টা উপাদান আছে। যেমন হচ্ছে যে বিজ্ঞাপন, বুঝতে পারছো? বিজ্ঞাপন, ব্যক্তিক বিক্রয়, তারপরে বিক্রয় প্রসার, বা তারপরে হচ্ছে ডিরেক্ট মার্কেটিং, হ্যাঁ, মানে সরাসরি বিক্রয়, প্রত্যক্ষ বিপণন বলা হয় যেটাকে। আর হচ্ছে তোমার প্রচার এবং পাবলিসিটি, যেটাকে বলে আমরা পাবলিসিটি এন্ড পাবলিক রিলেশন, জনসংযোগ, প্রচার এবং জনসংযোগ। ক্লিয়ার? এই 5টা উপাদান হচ্ছে মূলত বিক্রয় প্রসার, মানে এই যে সেটা যেটা প্রসার, হ্যাঁ, তোমার এই যে কি বলে পেশা, যার পরিবর্তে আমরা এই যে ছাত্রটি পেশা বলেছিল, সেই প্রসার আর কি। স্থান এবং প্রসার মানে প্রমোশন, প্রমোশনের 5টা উপাদান।
মানে প্রমোশন করার জন্য আমাদের এই 5টা উপাদান ইউজ করা হয়ে থাকে। ওকে, তো এই হচ্ছে বেসিক্যালি আমাদের 4টা কোশ্চেনের হিন্টস। এখন এটা কিভাবে লিখতে হবে পরীক্ষার খাতায় সেটার জাস্ট ব্যাখ্যাটা আমরা একটু দেখো। দেখো, মোট বাজারকে বিভিন্ন ছোট ছোট অংশে ভাগ করে একই বৈশিষ্ট্যের কতিপয় উপবাজারে পরিণত করাকে কিন্তু বাজার বিভক্তকরণ বলে। কি বুঝতে পারছো? তার মানে মোট বাজারকে বিভিন্ন ছোট ছোট ভাগে ভাগ করে একই বৈশিষ্ট্যের কতিপয় উপবাজারে পরিণত করাকে বাজার বিভক্তকরণ বলে। কি বুঝতে পারছো তোমরা? দেখছো যে মোট বাজারকে জি স্যার, বুঝতে পারছি। ছোট অংশে ভাগ করে একই বৈশিষ্ট্যের কতিপয় উপবাজারে পরিণত করাই হচ্ছে বাজার বিভক্তকরণ। ওকে, এবার 4 নম্বর কোশ্চেন আনসারটা দেখো। এটা 2টা প্যারাতে লেখা হয়েছে কারণ 2 মার্কস এটা থাকবে। দেখো, পণ্যের মান বজায় রেখে সঠিক এবং সুষ্ঠুভাবে ক্রেতাদের মাঝে পণ্যটি পৌঁছে দেওয়া এবং নানাবিধ উদ্দেশ্য অর্জনের জন্য পণ্য মরককরণের নকশাকরণ, উন্নয়ন এবং পণ্যের গায়ে তা লাগানোর সাথে জড়িত কাজকেই মরককরণ বলা হয়। বুঝতে পারছো? আর এটা কেন গুরুত্বপূর্ণ সেটার ব্যাখ্যা করা হচ্ছে এখানে। যে পণ্যের মান ঠিক রাখা, পণ্যের নিরাপত্তার জন্য মরককরণ করা হলেও বর্তমানে পণ্যটি কিন্তু ক্রেতাদের মাঝে আকর্ষণীয় করে তোলার জন্য কিন্তু মরককরণ করা হয়, যেটা তোমরা বললে আর কি। আবার কিছু কিছু পণ্যের ক্ষেত্রে সরকার এবং আন্তর্জাতিক আইন অনুযায়ী মরককরণ বাধ্যতামূলক। ঠিক আছে? অতএব দেখা যায় যে পণ্য উপাদান এবং বন্টনের ক্ষেত্রে একদিকে যেমন মরককরণের বাধ্যবাধকতা আছে, অন্যদিকে তেমনি কিন্তু পণ্যটিকে ক্রেতাদের কাছে আকর্ষণীয় করে তোলার জন্য এবং অক্ষত অবস্থায় দ্রুত ক্রেতার নিকট পৌঁছানোর জন্য মরককরণের প্রয়োজন হয়ে থাকে, যা পণ্য বিপণনে অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচিত হয়ে থাকে। তো নিশ্চয়ই আনসারটা কিভাবে লিখতে হবে বুঝতে পারছো না তোমরা? এবার গ নম্বর কোশ্চেনটা দেখো। গ নম্বর কোশ্চেনে যেটা বলা হচ্ছিল যে ওই যে ছাত্রটি আসলে কোনটা ভুল করেছিল আর কি। তো প্রথম দেখো, বিপণন মিশ্রণের 4টি উপাদানের মধ্যে তাদের অন্যতম হচ্ছে প্রসাদ। ছাত্রটি বাজার মিশ্রণের এই উপাদানটির স্থলে পেশা বলে ভুল করেছিল। উদ্দেশ্যমূলক যোগাযোগ সম্পাদন এবং পণ্যের গুণাবলী তুলে ধরে ক্রেতাকে পণ্য ক্রয় উৎসাহিত করার যে প্রক্রিয়া, সেটাই হচ্ছে বেসিক্যালি প্রসার। তো পণ্য সিদ্ধান্ত গ্রহণ, পণ্য মূল্য নির্ধারণ, বন্টনের ব্যবস্থা করার পর বিপণনকারীকে মুখ্য কাজ হচ্ছে কখন, কোথায়, কিভাবে পণ্যটি পাওয়া যাবে ক্রেতাদেরকে তা অবহিত করা, ইনফর্ম করা। প্রসারের কার্যাবলী পণ্য বা সেবার চাহিদা সৃষ্টি করে, যা বিক্রয় প্রক্রিয়ার অন্যতম কাজ। পণ্যের চাহিদা সৃষ্টি, চাহিদা অব্যাহত রাখা, তারপরে প্রতিযোগিতায় টিকে থাকার জন্য প্রমোশন কার্যক্রম অন্যতম হাতিয়ার হিসেবে বিবেচিত হয়। প্রমোশন সিদ্ধান্ত গ্রহণে বিজ্ঞাপন, ব্যক্তিক বিক্রয়, বিক্রয় প্রসার, জনসংযোগ, হ্যাঁ, তারপরে প্রত্যক্ষ বিপণন, হ্যাঁ, এই বিষয়গুলো সাধারণত সংমিশ্রণ ঘটাতে হয়। এই বিষয়গুলো মানে এই বিষয়গুলোই হচ্ছে বেসিক্যালি প্রমোশনের অন্যতম হাতিয়ার বা উপাদান। সুতরাং উদ্দীপকে আমরা যে বিষয়টাতে লক্ষ্য করি সেটা হচ্ছে যে শিক্ষক জিজ্ঞেস করলে ছাত্রটি যা বলা উচিত ছিল তা হলো পণ্য, মূল্য, স্থান এবং প্রসার, কিন্তু সে প্রসারের স্থলে পেশা বলেছিল, ফলে সে ভুল করেছিল। আর সঠিক উত্তরটি হবে পণ্য, মূল্য, স্থান এবং প্রসার। ওকে ডিয়ার স্টুডেন্ট, তাহলে আনসারটা কিভাবে, গ নম্বর কোশ্চেনের আনসারটা কিভাবে লিখতে হবে সেটা নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো। এবার আমরা ঘ নম্বর কোশ্চেনের আনসারটা আমরা দেখো। আমরা একটু কোশ্চেনটা দেখে আসি, তাহলে বুঝতে সুবিধা হবে। সেদিন ক্লাসে শরীফ স্যার যে বিষয়টি নিয়ে আলোচনা করলেন, বিপণনে তার গুরুত্ব মূল্যায়ন করো। যে বিষয়টি নিয়ে আলোচনা করলেন, বিপণনে তার গুরুত্ব। এই যে দেখো, শরীফ স্যার সেদিন ক্লাসে যে বিষয়টি নিয়ে আলোচনা করেছিল তা হলো বিপণন মিশ্রণ নিয়ে। বিপণন মিশ্রণ হচ্ছে কতিপয় নিয়ন্ত্রণযোগ্য হাতিয়ার তথা পণ্য, মূল্য, বন্টন এবং প্রসারের সংমিশ্রণ, যা কোম্পানি অভীষ্ট বাজারে মানে টার্গেট যে মার্কেট, হ্যাঁ, সেটার লক্ষ্য অর্জনের জন্য এটা ব্যবহার করে থাকে। তো ডিয়ার স্টুডেন্ট, এখানে দেখো আনসারটা কিন্তু 4টা প্যারায় লেখা হয়েছে এবং এটার মার্কস কিন্তু 4। হ্যাঁ, এটা খেয়াল করো, সবসময় এই জিনিসটা একটু খেয়াল রাখতে হবে। এর ব্যাখ্যাটা সাধারণত 4টি প্যারাতে আমরা এটা করে থাকি। যেমন ধরো, বিপণন মিশ্রণের উপাদানগুলো হচ্ছে পণ্য, মূল্য, বন্টন এবং প্রসার। এগুলো 4P নামেও অভিহিত হয়। বাজার অবস্থার প্রেক্ষিতে ভোক্তার সন্তুষ্ট করার জন্য উপাদানগুলো সংমিশ্রণ করা হয়। প্রতিষ্ঠান উপাদানগুলো প্রয়োজন মতো ব্যবহার করতে পারে। উপাদানগুলো প্রতিষ্ঠানের নিয়ন্ত্রণ আছে।
বিপণন মিশ্রণের উপাদানগুলো একে অপরের উপর নির্ভরশীল। যে কোনো সিদ্ধান্ত গ্রহণ করলে অন্যান্য ক্ষেত্রে এর প্রভাব পড়ে। যেমন সর্বনিম্ন মূল্যে বাজার দখলের কৌশল গ্রহণ করা হলে মূল্যবিহীন প্রতিযোগিতা তথা পণ্য বন্টন ও প্রসার কৌশল বিবেচনার প্রয়োজন হয়। আবার বিপণন মিশ্রণের প্রতিটি হাতিয়ারের অসংখ্য বিকল্প কৌশল লক্ষ্য করা যায়। যেমন একজন উৎপাদক এক বা একাধিক পণ্য উৎপাদন বা বিপণন করতে পারে। খ, পণ্যগুলো সম্পর্কযুক্ত বা বিভিন্ন ধরনের হতে পারে। পণ্য বা পণ্যগুলো পাইকারি ও খুচরা ব্যবসায়ী হয়ে ক্রেতাদের নিকট অথবা সরাসরি ক্রেতাদের নিকট বন্টনের ব্যবস্থা করা যেতে পারে। এমত অবস্থায় বিপণনকারীকে বিভিন্ন বিকল্প পন্থার সমন্বয়ে অভীষ্ট ক্রেতাদের সন্তুষ্ট করা এবং সেই সাথে সাংগঠনিক এবং বিপণনের লক্ষ্য অর্জনের চেষ্টা করতে হবে। পরিশেষে বলা যায়, বিপণন মিশ্রণের উপাদানগুলোর সঠিক সংমিশ্রণের উপর বিপণন কাজের সফল বাস্তবায়ন নির্ভর করে। তাই বিপণনের ক্ষেত্রে বিপণন মিশ্রণের গুরুত্ব অত্যন্ত ব্যাপক এবং বিস্তৃত। তো ডিয়ার স্টুডেন্ট, তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো যে আসলে বিপণন মিশ্রণের যে বিষয়টা সেটা আসলে আমরা সেদিন ক্লাসে শরীফ স্যার যে বিষয়টি পড়েছিল, যেখানে বিপণনের গুরুত্ব নিয়ে বেসিক্যালি সে আলোচনা করেছিল। বিপণন মিশ্রণের যে বিষয়টা, বিপণন মিশ্রণের যে উপাদানগুলো আছে সেগুলো নিয়ে ব্যাখ্যা করেছিল। তো তোমরা বুঝতে পেরেছো নিশ্চয়ই। এখানে এই সিকিউতে কারো কোনো কোশ্চেন আছে কিনা? আমরা যে সিকিউটা নিয়ে আলোচনা করলাম, এই সিকিউটাতে কারো কোনো কোশ্চেন আছে কিনা? কোশ্চেন আছে? কারো কোনো কোশ্চেন আছে? না স্যার, প্রশ্ন নাই কোনো স্যার, বিস্তারিত তো বুঝলাম স্যার। আচ্ছা, গুড। আচ্ছা, তাহলে আমরা এখন যেটা করব সেটা হচ্ছে এই যে বাসায় তৈরি করার জন্য 3টা সিকিউ একটু খেয়াল করো। এই 3টা সিকিউ নিয়ে আমরা এখন একটু আলোচনা করব। সেটা হচ্ছে প্রথমে আসো, এই যে একটু খেয়াল করো, স্ক্রিনে দেখা যাচ্ছে তোমার? জি স্যার, দেখা যাচ্ছে স্যার, স্পষ্ট। আচ্ছা, ঠিক আছে, একটু বড় করে নিলাম। এখানে দেখো, সৃজনশীল প্রশ্ন 1, যেটা তোমাদের বাসার কাজ। প্রাইমেট গ্যালারি তাদের নিজস্ব শোরুমে বিভিন্ন কোম্পানির মোবাইল ফোন বিক্রি করে। প্রতিষ্ঠানটি অল্প বয়সী যুবক যুবতীদের জন্য 3G সুবিধা সম্বলিত গ্যালাক্সি গোল্ড, গ্যালাক্সি গোল্ড এবং কিছুটা বয়স্ক লোকদের জন্য টাচ গোল্ড সেট বিক্রি করে সাফল্য অর্জন করে। অন্যদিকে মোবাইল জোন নামক প্রতিষ্ঠানটি উচ্চবিত্তের ক্রেতাদের জন্য 4G সমৃদ্ধ মোবাইল সেট আমদানি করে বিক্রি করে। বছর শেষে দেখা যায় প্রাইমেট গ্যালারি বিক্রয় মোবাইল জোনের বিক্রয় প্রায় 3 গুণ। এই কোশ্চেনটি রাজশাহী বোর্ডে এসেছিল তোমার 2016 সালে এবং সিলেট বোর্ডে এসেছিল 2016 সালে। ওকে, তো এই হচ্ছে অবস্থা। আচ্ছা, তো এখন আসো আমরা যে বিষয়, তাহলে আমরা যেটা বুঝলাম যে এখানে 2টা মোবাইল কোম্পানি, একটা হচ্ছে প্রাইমেট জোন, প্রাইমেট গ্যালারি, আর একটা হচ্ছে তোমার মোবাইল জোন। 2টা দোকান। তো প্রাইমেট গ্যালারি যেটা করে সেটা হচ্ছে যে অল্প বয়সী ক্রেতাদের জন্য 3G সুবিধা সম্বলিত গ্যালাক্সি গোল্ড আর বয়স্ক লোকদের জন্য টাচ গোল্ড বিক্রি করে সাফল্য অর্জন করে। অন্যদিকে মোবাইল জোন সে বাইরের বিদেশ থেকে 4G সম্বলিত মোবাইলগুলো সে আমদানি করে এবং বিক্রি করে। তো বছর শেষে দেখা যায় যে প্রাইমেট গ্যালারির বিক্রয় মোবাইল জোনের বিক্রয়ের চেয়ে প্রায় 3 গুণ বেশি। কি বুঝতে পেরেছো তোমরা? এটা হচ্ছে মূলত আমাদের উদ্দীপক। এখন কোশ্চেন কি দেখো,
ভোক্তা বাজার কি, এটা তো আমরা বলতে পারবো। যে বাজারে ক্রেতারা শুধুমাত্র ভোগের উদ্দেশ্যে পণ্য ক্রয় করে সেটাই হচ্ছে ভোক্তা বাজার। ওকে, আর ক্রেতার সন্তুষ্টি বলতে কি বোঝায়? কাস্টমার স্যাটিসফ্যাকশন, অর্থাৎ ক্রেতারা তাদের যে নিড এবং ওয়ান্ট ফিল আপ করার জন্য পণ্যটা ক্রয় করেছেন সেটা যদি পরিপূর্ণ হয় তাহলেই কিন্তু সেটা কি হবে? ক্রেতার সন্তুষ্টি স্যার। হ্যাঁ, সন্তুষ্টি হবে, তাই না? ভেরি গুড। আচ্ছা, এখন আসো প্রাইমেট গ্যালারি কোন বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে বাজার বিভক্তিকরণ করছে তা ব্যাখ্যা করো। দেখো, প্রাইমেট গ্যালারি কোন বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে বাজার বিভক্তিকরণ করছে, বা একটু বলতে পারবে? প্রাইমেট গ্যালারি কোন বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে প্রোডাক্টটা বাজার কি বলে বিভক্তিকরণ করেছে? বাজারকে কিন্তু সে ভাগ করছে, দেখছো, তিন ধরনের বাজার। অল্প বয়সী ক্রেতা, তারপরে এটা প্রাইমেট গ্যালারি অবশ্য দুই ধরনের, প্রায় অল্প বয়সী ক্রেতা আর বেশি বয়সী ক্রেতা, তাই না? ক্রেতাদের বৈশিষ্ট্যের উপর ভিত্তি করেই কিন্তু কি করছে, সে মার্কেটটাকে বিভক্ত করছে। সেখানে সে 4G স্যার বয়স ভিত্তিক ক্রেতাদের একটা বিভক্তিকরণ করছে স্যার। হ্যাঁ হ্যাঁ, মানে প্রাইমেট গ্যালারি যে কাজটা করছে, এই যে জি স্যার। ইয়ং জেনারেশনের জন্য 3G সম্মিলিত গ্যালাক্সি গোল্ড, আর কিছুটা বয়স্ক লোকজন যারা তাদেরকে টাচ গোল্ড বিক্রি করছে তাদের কাছে, তাই না? তো এইভাবে সে ক্রেতাদের কি করছে, আলাদা করে ফেলছে, তাই না? তো সেটাই বলছে প্রাইমেট গ্যালারি কোন বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে। হ্যাঁ, ক্রেতাদের বৈশিষ্ট্যের, মানে ক্রেতাদের এজের উপর, বয়সের উপর ভিত্তি করে, তাই না? ক্রেতাদের বয়সের উপর ভিত্তি করে সে তো বয়স ভিত্তিক করছে বিভক্তিকরণ, এক্স্যাক্টলি, ঠিক আছে। ক্রেতাদেরকে আলাদা করে ফেলছে, করে তাদের দুই ধরনের ক্রেতাদের জন্য দুই ধরনের বৈশিষ্ট্য সম্পন্ন পণ্য সে তাদের সামনে উপস্থাপন করছে, যে কারণে সে সাফল্য অর্জন করছে। অন্যদিকে যারা ধনী ব্যক্তি, উচ্চবিত্ত সমাজে, তাদের জন্য সে বিদেশ থেকে আমদানি করে শুধু একই টাইপের পণ্য সে বিক্রি করছে। মানে যত ধনী ব্যক্তি আছে, সেটা অল্প বয়স হোক আর বেশি বয়স্ক হোক, সবাইকে টার্গেট করে সে বিক্রি করছে। সে যেহেতু মার্কেটটাকে সেগমেন্ট করে নাই, কিন্তু শুধু উচ্চবিত্ত এই শ্রেণী ক্রেতাদেরকে টার্গেট করে বিক্রি করছে। সে কিন্তু ওই যে বয়সের উপর ভিত্তি করে সে কিন্তু মার্কেটটাকে আলাদা করে না। তো যে কারণে তার সেলটা কিন্তু ওইভাবে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারে না, যেটা প্রাইমেট গ্যালারি কিন্তু যে কাজটা করছে, যে ক্রেতাদেরকে ভিন্ন সেগমেন্টে ভাগ করার কারণে দেখা যাচ্ছে তাদের সেল কিন্তু অনেক গুণ বেড়ে গেছে, মানে 3 গুণ বেশি সেল হয়েছে তোমার মোবাইল জোনের তুলনায়। ওকে, আচ্ছা, এবার চলে আসো ঘ নাম্বার। মোবাইল জোনের তুলনায় প্রাইমেট গ্যালারি ব্যবসায়িক সাফল্যের মূল কারণ হলো পণ্যের বৈচিত্র্যতা। বিশ্লেষণ করো। এখানে মূল কারণটা বলছে পণ্যের বৈচিত্র্যতা, মানে ভিন্ন ভিন্ন ক্রেতার জন্য ভিন্ন ভিন্ন পণ্য। তো এটা হচ্ছে মূল কারণ। এই বিষয়টা ব্যাখ্যা করতে হবে। এখন আমাদের এই বিষয়টা ডিটেলস তুলে ধরতে হবে কেন আসলে। কারণ আসলে এই প্রাইমেট গ্যালারি কি করছে, ভিন্ন ভিন্ন ক্রেতাদের জন্য ভিন্ন ভিন্ন পণ্য কিন্তু সে উপস্থাপন করছে। অল্প বয়সী যুবক যুবতীদের জন্য 3G সম্মিলিত গ্যালাক্সি গোল্ড, আর হচ্ছে বয়স্ক লোকদের জন্য টাচ গোল্ড। কথা বুঝতে পারছো? তার মানে ভিন্ন ক্রেতাদের জন্য ভিন্ন বৈশিষ্ট্য সম্পন্ন পণ্য সে উপস্থাপন করছে, যে কারণে কিন্তু সে সাফল্য লাভ করতে সক্ষম হয়েছে। তো এই বিষয়টাই বেসিক্যালি ডিটেলস ব্যাখ্যা করতে হবে। কি সবাই বুঝতে পারছো কিনা? জি স্যার, বুঝতে পারছি। ওকে, ভেরি গুড। এরপরে চলে আসো নেক্সট সৃজনশীল কোশ্চেন, 2 নম্বর। জেমস এন্টারপ্রাইজ নামে একটি কোম্পানি উন্নত মানের সাবান উৎপাদন ও বাজারজাতকরণ করছে। ব্যাপক বিজ্ঞাপন ও প্রচারের ব্যবস্থা গ্রহণ সত্ত্বেও বাজারে বিক্রির পরিমাণ তেমন বাড়েনি। তারা বাজার গবেষণা করে দেখলো যে দরিদ্র ও মধ্যবিত্ত শ্রেণীর ভোক্তারা তাদের উৎপাদিত সাবান ব্যবহার করে না, তারা আরো কম দামে সাবান ব্যবহার করে। বর্তমানে প্রতিষ্ঠানটি বিক্রয় বৃদ্ধির জন্য ক্রেতাদের রুচি, ক্রয় ক্ষমতা এবং বয়সের উপর ভিত্তি করে বিভিন্ন দামের এবং মানের সাবান উৎপাদন এবং বাজারজাতকরণ করার সিদ্ধান্ত গ্রহণ করছে। এই কোশ্চেনটা কুমিল্লা বোর্ড 2016-তে এসেছিল। আচ্ছা, তাহলে কি বুঝতে পারছো এখন? জেমস এন্টারপ্রাইজ নামে একটি উন্নত মানের সাবান উৎপাদনকারী প্রতিষ্ঠান উৎপাদন এবং বাজারজাতকরণ করছে। ব্যাপক উৎপাদন এবং প্রচারের ব্যবস্থা গ্রহণ সত্ত্বেও বাজারে বিক্রির পরিমাণ তেমন একটা বাড়েনি। তারা বাজার গবেষণা করে দেখলো যে
দরিদ্র এবং মধ্যবিত্ত শ্রেণীর ভোক্তারা তাদের উৎপাদিত সাবান ব্যবহার করে না, তারা আরো কম দামি সাবান ব্যবহার করে। বর্তমানে প্রতিষ্ঠানটি বিক্রয় বৃদ্ধির জন্য ক্রেতাদের রুচি, ক্রয় ক্ষমতা এবং বয়সের উপর ভিত্তি করে বিভিন্ন দামের এবং মানের সাবান উৎপাদন ও বাজারজাতকরণের সিদ্ধান্ত গ্রহণ করেছে। বুঝতে পারছো? তো এই হচ্ছে অবস্থা। তো এখন আসো, শিল্প কি? ক নম্বর কোশ্চেন, ভোক্তা বাজার বলতে কি বোঝায়? গ, উদ্দীপকে জেমস এন্টারপ্রাইজ বিক্রয় পরিমাণ বৃদ্ধির জন্য বিপণন মিশ্রণের কোন উপাদানটি প্রথমে ব্যবহার করেছে ব্যাখ্যা করো। উদ্দীপকে প্রতিষ্ঠানটি বিক্রয় বৃদ্ধির জন্য গৃহীত পদক্ষেপ সমূহ যথার্থ, তোমার উত্তরের সপক্ষে যুক্তি দেখাও। তোমরা বুঝতে পারছো কিনা? শিল্প কি এটা তো বুঝতেই পারছো, ভোক্তা বাজার কাকে বলে সেটাও আমরা জানি। উদ্দীপকে জেমস এন্টারপ্রাইজ বিক্রয় পরিমাণ বৃদ্ধির জন্য বিপণন মিশ্রণে কোন উপাদানটি প্রথমে ব্যবহার করেছে বলো তো? বিক্রয় বৃদ্ধি করার জন্য বলতে পারবে? একটু তাড়াতাড়ি বলতে হবে, সময় চলে যাচ্ছে। বুঝতে পারছি না স্যার। আচ্ছা, উদ্দীপকে জেমস এন্টারপ্রাইজ বিক্রয় পরিমাণ বৃদ্ধির জন্য বিপণন মিশ্রণের কোন উপাদানটি প্রথমে ব্যবহার করেছে? মানে প্রোডাক্ট, প্রাইস, প্লেস এন্ড প্রমোশন। না স্যার, এটা বিজ্ঞাপন, প্রসার। হ্যাঁ, এই চারটি উপাদানের মধ্যে আচ্ছা, কোন প্রসার। উপাদানটি ব্যবহার করেছে? তাহলে কি প্রসার হবে না? ওই যে ব্যাপক বিজ্ঞাপন এবং স্যার, প্রচার ব্যবহার করেছে। স্যার হ্যাঁ, ব্যাপক বিজ্ঞাপন এবং প্রচারের ব্যবস্থা গ্রহণ করা সত্ত্বেও বাজারে সঠিক বিক্রির পরিমাণ তেমন একটা বাড়েনি। বাজারে বিক্রি পরিমাণ বাড়ে, মানে সে কিন্তু প্রথম যে কাজটা করেছিল বিজ্ঞাপন, বাজারে বিক্রির প্রচারের পরিমাণ তেমন ব্যবস্থা গ্রহণ করা। তার মানে প্রসার যে উপাদান, সেই উপাদানটি তারা ব্যবহার করেছিল প্রথমে। ক্লিয়ার? তো এটা কেন, সেটা একটু ব্যাখ্যা করলে তো আমরা বুঝতে পারবো। এই যে ব্যাপক বিজ্ঞাপন এবং প্রচারের ব্যবস্থা গ্রহণ করা সত্ত্বেও বাজারে বিক্রির পরিমাণ তেমন একটা বাড়েনি, এটা হচ্ছে প্রথম দিকের কথা, এবং সেটাই কিন্তু আমাদের জানতে চাইছে। খ নম্বর কোশ্চেন হচ্ছে, উদ্দীপকে প্রতিষ্ঠানটি বিক্রয় বৃদ্ধির জন্য গৃহীত পদক্ষেপ সমূহ যথার্থ, তোমার উত্তরের সপক্ষে যুক্তি দেখাবে। এই যে পরে যে কাজগুলো সে করছে, তারা বাজারে গবেষণা করে দেখলো যে দরিদ্র এবং উচ্চবিত্ত মধ্যবিত্ত শ্রেণীর ভোক্তারা তাদের উৎপাদিত সাবান ব্যবহার করে না, তারা আরো কম দামি সাবান ব্যবহার করে। বর্তমানে প্রতিষ্ঠানটি বিক্রয় বৃদ্ধির জন্য ক্রেতাদের রুচি, ক্রয় ক্ষমতা এবং বয়সের উপর ভিত্তি করে বিভিন্ন দামের এবং মানের সাবান উৎপাদন এবং বাজারজাতকরণ করার সিদ্ধান্ত নিয়েছে। তো এই যে সিদ্ধান্তটা নিচ্ছে, এই সিদ্ধান্তটা কি যথার্থ হয়েছে না? জি স্যার, যথার্থ। হ্যাঁ, স্যার, কামগত দিকটার দিকেও নজর দেওয়া হয়েছে। হ্যাঁ হ্যাঁ, মানে প্রতিষ্ঠানটি যে ক্রেতাদের রুচি, ক্রয় ক্ষমতা, বয়স, হ্যাঁ, এই বিষয়টা কিন্তু কনসিডার করা হচ্ছে। বুঝতে পারছো? তার মানে মার্কেটটাকে সেগমেন্ট করে নিচ্ছে আর কি, নিয়ে তারপর সেই অনুযায়ী প্রোডাক্ট উৎপাদন করছে এবং বিক্রি করার চেষ্টা করছে। তো যে কারণে তাদের এই সিদ্ধান্তটাই যথার্থ হয়েছে। ওকে, তা নিশ্চয়ই বুঝতে পেরেছো তোমরা এটা। ওকে, তো এটাই ডিটেলস ব্যাখ্যা করতে হবে। এরপরে 3 নম্বর কোশ্চেনটা দেখো, পারমিতা ইলেকট্রনিক্স বিগত কয়েক বছর ধরে এক্সক্লুসিভ মডেলের 32 ইঞ্চি, 40 ইঞ্চি এবং 48 ইঞ্চি এলইডি টিভি বিপণন করে আসছে। কোম্পানিটি উক্ত 3 ধরনের টেলিভিশনের জন্য যথাক্রমে 40,000, 60,000 এবং 80,000 টাকা মূল্য নির্ধারণ করে। উক্ত টেলিভিশন বিক্রয়ের জন্য দেশের বিভিন্ন অঞ্চলে পরিবেশকও নিয়োগ দেন, কিন্তু ক্রেতাদের তেমন ধারণা না থাকায় কোম্পানিটি টেলিভিশন বিক্রয়ের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারেনি। এই কারণে কোম্পানিটির ব্যবস্থাপনা চিন্তিত। এটাও রাজশাহী বোর্ড 2016-তে এসেছিল। আচ্ছা, তোমাদেরকে বলে রাখি, আমাদের সময় যেহেতু আসলে 1 মিনিট মতো আছে, আমরা আলোচনা করতে করতে হয়তো শেষ হয়ে যাবে। তো তোমাদের যেটা কাজ সেটা হচ্ছে যে তোমরা এই 3টা কোশ্চেন বাসায় তৈরি করবে। বুঝতে পারছো? লিখে লিখে সুন্দর করে এটা বাসায় তৈরি করবে। নেক্সট ক্লাসে এটা আমাদেরকে ডিসপ্লে করতে হবে। আমি এক একজনকে তোমার করব, হোস্ট বানিয়ে দেবো, তখন তুমি এটা উপস্থাপন করবে, তুমি যেটা লিখছো সেটা দেখাবে আমাদেরকে। ঠিক আছে? সেটা ছবি তুলে সুন্দর করে এটা করে রাখবে, একটা ফাইল করে রাখবে, এবং সেই ফাইলটা আমাদেরকে শো করবে। পাশাপাশি আমি কোশ্চেন করে তোমাদের আর 3টা তো অনেক স্যার, 3টা সৃজনশীল অনেক স্যার। হ্যাঁ, অ্যাসাইনমেন্টও তো, হ্যাঁ, 1 সপ্তাহ পরে তো অ্যাসাইনমেন্ট। আবার অ্যাসাইনমেন্টও আছে। আর বাবা, কলেজে আসলে কত পড়াশোনা করতে হইতো, এখন তো সেই তুলনায় পড়াশোনা একদম কম। চেষ্টা করো, ইনশাআল্লাহ পারবা। ভয় পাওয়ার কিছু নেই।
পড়াশোনা তোমাদের ব্যস্ত রাখার উদ্দেশ্যে তো আমাদের এটা লক্ষ্য। তোমরা যাতে পড়াশোনার মধ্যে থাকো, কারণ অনেকদিন পড়াশোনা না করে তোমাদের তো